পতিত শেখ হাসিনা গত ১৭ বছরে ভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, মিথ্যা মামলা দিয়ে নির্যাতন এবং গুম করেছে অসংখ্য মানুষকে। ২৪ পরবর্তী সময়ে শেখ হাসিনার সকল অপরাধের বিচারের দাবি তুলেছেন রাজনৈতিক বিভিন্ন দলসহ সাধারণ মানুষ। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। পতন ঠেকাতে ও আন্দোলন দমাতে সে সময় দেশে গণহত্যা চালানো হয়েছিল। ২০০০-এর অধিক ছাত্র জনতা হত্যা করা হয় শেখ হাসিনার নির্দেশে। এই হত্যাকাণ্ডে আওয়ামী দল ঘেঁষা পুলিশ কর্মকর্তা, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছিল। তবে শেষ রক্ষা মেলেনি শেখ হাসিনার। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। পালিয়ে যাওয়ার পরে দেশে তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা সহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। গণঅভ্যুত্থানে হামলা, হত্যা, নির্যাতন, নিপীড়ন সহ বিভিন্ন অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে কয়েকশো মামলা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা দাবি করেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। পৃথিবীতে তার মতো কোনো খারাপ নেত্রী আর কোনো দেশে হবে না যে সাধারণ জনগণের উপর গুলি করতে পারে। তাই সে যে পালিয়ে গেছে এটা তো এই দেশের জন্য একদম কলঙ্কিত। আর তাকে যত তাড়াতাড়ি আইন দেশের মধ্যে শাস্তির ব্যবস্থা করা দরকার। গত ১৭ বছরে শেখ হাসিনা উন্নয়ন মেগা প্রজেক্টের আড়ালে দুর্নীতি ও লুটপাট করেছে। বিরোধী দল ও মতের মানুষদের দমনে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, যুদ্ধাপরাধীদের বিচারের নামে বিচারিক হত্যা, জঙ্গি নাটক মঞ্চস্থ করে ক্রসফায়ার ও পুলিশ হেফাজতে নিপীড়নে হত্যা এবং গুমের ঘটনা বাংলাদেশে খুবই স্বাভাবিক এবং নিয়মিত ঘটনা ছিল। শেখ হাসিনা আসলে একটা স্বৈরশাসক ছিল। আমাদের জনগণের উপরে যে তার কর্তৃত্ববাদী যে মনোভাবটা ছিল ওইটাই তারা আমাদের উপরে চাপায়া রাখছে। জনগণ ভোট তো দিতে পারেই নাই, যারা ভোট দিতে গেছে তাদেরকেও তারা প্রতিহত করছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়। ক্ষমতা গ্রহণের ১ মাস পার না হতেই ভারতের ইশারায় পিলখানায় তাণ্ডব চালানো হয় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে। পিলখানায় তাণ্ডব চালিয়ে ৫৭ জন দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে খুন করার মাধ্যমে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন তৎকালীন সেনা অফিসাররা। জানা যায়, ভারতীয় বাহিনীর সহায়তায় পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক সদস্যদের হত্যা করে। সে সময় তারা বিডিআরের অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে ভারতীয় বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নৃশংস ওই তাণ্ডবে অংশ নিয়েছিল বলেও অভিযোগ আছে। সেখানে হচ্ছে যে এই পিলখানার ভিতরে র্যাবের পোশাক পাওয়া গেছে, র্যাব যে হেলমেট ব্যবহার করেছে যেটা বিডিআর ব্যবহার করতেন না সেই হেলমেট পাওয়া গেছে, র্যাব যে বিডিআর যে অস্ত্র ব্যবহার করতেন না সেই অস্ত্রগুলো পিলখানার ভিতরে পাওয়া গেছে। আমরা কালো গাড়ির অস্তিত্ব পেয়েছি, সেগুলি আমরা তদন্তকারী কর্মকর্তার জেরার মধ্য দিয়ে আমরা কিন্তু এগুলি আমরা প্রকাশ পেয়েছে। আরো এমন কিছু তথ্য পাওয়া গেছে যে সেখানে আমরা খুব পরিষ্কার করে আমরা পেয়েছি যে সেখানে বহিরাগতদের প্রবেশাধিকার হয়েছে। ওই ঘটনায় প্রায় ৬,০০০ সৈন্যকে গণবিচার আদালতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ২০১৩ সালে ঢাকা মহানগর দায়রা আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনকে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ২৭৭ জনকে খালাস দেওয়া হয়। তবে খালাসপ্রাপ্তদের অনেককে এখনও কারাগারে বন্দী রাখা হয়েছে বলে দাবি ভুক্তভোগী বিডিআর পরিবারগুলোর। আসল ঘটনা আড়াল করতে বিচারের নামে বিডিআর সদস্যদের কারাগারে বন্দী রাখা হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। এবং বিডিআরের ইস্যুতে যে কতগুলা মামলা হয়েছে সকলেতে ষড়যন্ত্রমূলক হয়েছে। এখানে ষড়যন্ত্রের শিকার প্রকৃত পক্ষে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। পিলখানায় যে একটা ঘটনা হয়েছে এটা বিদ্রোহ নামে চালানো হয়েছে, আসলে এটা কোনো বিদ্রোহ না, এটা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড। তৎকালীন সরকার বিদেশি প্রভুর ইন্ধনে যে ভারতের আগ্রাসন, এই আগ্রাসনের সর্বপ্রথম পেরেক মেরেছেন পিলখানার হত্যাকাণ্ড, ২৫২৬ পিলখানার হত্যাকাণ্ড দিয়ে। শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশপ্রেমী সেনাবাহিনীর চৌকস সেনা অফিসারদের হত্যা ও নিরীহ জওয়ানদের উপর বিচারের নামে যে নির্যাতন করা হয়েছে তার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা যাবে বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
2013 সালে ইসলাম বিদ্বেষী ব্লগাররা ইসলাম ধর্মের অবমাননাকর লেখালেখি করে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ওই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে। সে সময় নাস্তিক ব্লগাররা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে। ওই ঘটনার প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ চলাকালে 6 মে মধ্যরাতে হেফাজতে ইসলামের প্রায় 50 থেকে 70 হাজার জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই দিন ভোর আনুমানিক 2:15 মিনিটে শাপলা চত্বর এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে নিরাপত্তা বাহিনীর প্রায় 5000 সদস্য অপারেশন শাপলা বা অপারেশন ফ্ল্যাশ আউট নাম করে গণহত্যা শুরু করে। ওই গণহত্যায় আওয়ামী সরকারের নির্দেশে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা অংশ নেয়। প্রথমে তারা দৈনিক বাংলা, ফকিরাপুল এবং বাংলাদেশ ব্যাংক মোড় দিয়ে 3 দিক থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ঘিরে ফেলে। পরে তাদের দিকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছুটতে থাকে। এতে বেশিরভাগ নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে যায়, কিন্তু অন্যরা পাশের রাস্তা এবং ভবনে লুকিয়ে থাকে, যেখানে নিরাপত্তা বাহিনী তাদের গুলি করে হত্যা করে। ওই রাতে কয়েক হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা যায়। হেফাজতের অভিযোগ, ঘটনার পর মৃতদেহগুলো আবর্জনা ট্রাকে করে শহরের বাইরে গণকবর দেয়া হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরের দিন সকাল থেকে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা বিক্ষোভ করে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পুলিশ সেখানে বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। ওই দিনও পুলিশের গুলিতে 27 জন মাদ্রাসা ছাত্র নিহত হয়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের গুলিতে নিহত হয় 6 জন। বাগেরহাটে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে 1 জন হেফাজত সদস্য নিহত হন। এছাড়াও সারা দেশে পুলিশের গুলিতে নিহত হয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সে সময় বিরোধী দল বিএনপি প্রাথমিকভাবে দাবি করেছিল যে অভিযানের সময় হাজার হাজার হেফাজত কর্মী নিহত হয়েছেন, তবে আওয়ামী সরকার তা অস্বীকার করে। শাপলা চত্বরে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য গেল সরকার 2টি টেলিভিশন চ্যানেল, দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি বন্ধ করে দেন। গণহত্যা চলাকালের ভিডিও চিত্র জোরপূর্বক মুছে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসেই শাপলা চত্বরে গণহত্যার মাধ্যমে তার স্বৈরশাসন শুরু করেন। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হত্যা ও নির্যাতনের সূচনা হয় 6 মে শাপলা চত্বরে গণহত্যার মধ্য দিয়ে। আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণের পর মীমাংসিত যুদ্ধাপরাধের বিষয়টি কৌশলে আবারও সামনে নিয়ে আসেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে স্বাধীনতার 39 বছর পর 2010 সালে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের আমলে 51টি মামলার রায় ঘোষণা করে যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল। এসব রায়ে দণ্ডিত হয়েছেন 131 জন। এর মধ্যে 91 জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। আপিল বিভাগের চূড়ান্ত রায় শেষে 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 50টি আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। পাশাপাশি ট্রাইব্যুনালে এখনও ওই সময় 30টি মামলার বিচার চলছে। এসব মামলায় আসামি 172 জন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালে যেসব মামলার রায় হয়েছে সেগুলো নিয়ে বিতর্ক রয়েছে। জোর করে অনেককে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসাইন সাইদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় সাক্ষী সুখরঞ্জন বালিকে দেশ ছাড়তে হয়েছে। নিরপরাধ মানুষকে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। বলছে সাইদি সাহেব ছিল এই কথা বললো, আমি বলছিলাম না, আমি বলতে পারবো না। 2024 সালের জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করে বাংলাদেশের ছাত্র সমাজ। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি করে পুলিশ। পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ ও রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ নিহত হয়। এছাড়াও পুলিশের গুলিতে আহত হয় অসংখ্য শিক্ষার্থী। ওই ঘটনায় ক্ষুব্ধ হয় বাংলাদেশের সাধারণ মানুষ। পরদিন থেকে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আবারও গণহত্যা চালায়। ছাত্রদের কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন পরবর্তীতে সরকার পতনে ছাত্র জনতার এক দফা আন্দোলনের রূপ নেয়। ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে শেখ হাসিনার নির্দেশে দল ঘেঁষা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি করে গণহত্যায় অংশ নেয়। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে 2000-এরও বেশি মানুষ হত্যা করেছে। পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ।
ছাত্র জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে বাংলাদেশে। এই সকল মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। ওই দেশে যে এই টাকাগুলো গেছে ওই টাকাগুলো আর আসবে এই দেশে? আসবে না, এরম দেশে গিয়ে আটকেছে। তাহলে এই দিয়ে আপনি চিন্তা করেন ওই টাকা আর এখানে আসবে না। যারা নিয়ে এগুলা করে করবে, অবশ্যই তাকে বিচারের আওতায় হবে, মানে আদালত আছে, আদালতে যে রায় হবে সেই হিসেবে তাকে শাস্তি দেওয়া হবে। প্রথম বিডিআর বিদ্রোহ প্রথম আসামি এটাই, কারণ আমার ভাই, আমার বাংলাদেশের কোনো ভাই বা আমার চাচা মারা গেছে। 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রয়েছে বহু দুর্নীতির অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি বড় প্রকল্পে প্রায় 80,000 কোটি টাকার দুর্নীতি এবং আরও 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। শুধু প্রকল্প দুর্নীতিই নয়, হাসিনা আমলে ব্যাংক খাতের দুরবস্থাও ভয়াবহ আকার ধারণ করেছে। শ্বেতপত্র কমিটির তথ্য অনুযায়ী গত 15 বছরে যত পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে অন্তত 14টি মেট্রো রেল অথবা 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। তারা বলেছে, অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। শেখ হাসিনার সকল অপরাধ তদন্ত করে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। এই সময়েও শেখ হাসিনার অপরাধ ঢেকে তার পক্ষে কথা বলছে আওয়ামী দোসরেরা। এই তালিকায় বাংলাদেশে আলোচিত নাম সাংবাদিক মাসুদ কামাল। বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত এক মুখ সাংবাদিক মাসুদ কামাল 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে তিনি আলোচনায় এসেছেন তার নানা বিতর্কিত মন্তব্য ও অবস্থানের কারণে। এই সাংবাদিকের বক্তব্য থেকে বোঝা যায় শেখ হাসিনা ও তার সহযোগীদের আবারও দেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে কাজ করছেন তিনি। শেখ হাসিনার পক্ষে কথা বলে ক্ষান্ত নেই এই সাংবাদিক। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে তিনি নিয়মিতই চালিয়ে যাচ্ছেন নানা অপপ্রচার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে পরোক্ষভাবে শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করেন তিনি। এছাড়াও কৌশলে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি ভিডিওর এক পর্যায়ে বলেন, হাসিনার উন্নয়নের 10 ভাগের 1 ভাগও দেখাতে পারবেন না ইউনূস। শেখ হাসিনার 10 ভাগের 1 ভাগ উন্নয়ন করুক, পারবে না, চ্যালেঞ্জ করলাম। শেখ হাসিনা সহ আওয়ামী দুর্নীতিবাজদের আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দেখার অপেক্ষায় আছে 2024 পরবর্তী বাংলাদেশ। আরিবা জাহান, বাংলা এডিশন।